গল্প পাল্টা হাওয়া, লেখিকা রিমা বিশ্বাস। আজ প্রায় দুদিন হলো ঘরে চাল নেই, আটাও না। মন্টুর দোকানে মুড়ির প্যাকেট কিনতে গিয়েও ফিরে আসতে হলো। হাতে যা টাকা ছিল তাতে এক প্যাকেট মুড়িও হবে না। খোলা মুড়ি চাইতে মন্টু এমনভাবে তাকালো যেন টাকা না দিয়ে এমনিই মুড়ি নিয়ে আসবে সুরমা। টাকা না দিয়ে ধারে যে এর আগে জিনিস নেয়নি তা নয়, বার কয়েক ধারে নিয়েছে মুড়ি, পরে টাকা শোধ করেছে। কিন্তু মন্টু বলে এক দফার ধার নাকি শোধ করা হয়নি। দোকানে গেলে আগে হাতে দেখে টাকা আছে কিনা, তারপর মুখের দিকে তাকায় খরচ চোখে। আজ আর দাঁড়িয়ে থাকতে পারেনি সুরমা। হাতে মাত্র 5 টাকা। 5 টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেওয়ালের তাকে ঝাঁপিতে রেখে দিল সুরমা। দিনেশ বিছানায় শুয়ে মুখ দিয়ে লাল গড়াচ্ছে। শিরিনো হাতটা মুখের কাছে বেঁকে রয়েছে দয়ের মতো, চোখ দুটো সিলিংয়ে। দুদিন না খাওয়া ছেলেটা, খিদে পেলে ও গোঙায়, বলে খিদে। কিন্তু দুদিনের অনাহারে ওর গোঙানি শক্তিটাও লোপ পেয়েছে। কেন যে হলো এমন ছেলেটার? জন্ম থেকে তো এমন ছিল না। কারখানায় কাজ করতে গিয়ে হলো এই বিপত্তি। কোথাকার কোন মেশিন কন্ট্রোল হারিয়ে এসে পড়লো ওর ঘাড়ে। ছেলে পড়ে রইল হাসপাতালে। মাথার একটা অংশ বিকল হলো। কোম্পানির ঘর থেকে সে সময় কিছু টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু তাতে কদিন। তখন তো দিনেশের বাবা পরে এসেও কাজ করত, বড়বাবুর দপ্তরে খাতা লেখার কাজ। কিন্তু এখন রিটায়ার করেছে। কিছু টাকা সে সময় পেয়েছিল, কিন্তু অভাবের সংসারে ওই পুঁজিতে পেট চলে তিনজনার। যেখানে তাগড়াই ছেলেটা বিছানায়। সুরমা ঠিক করেছিল রান্নার কাজ নেবে, কিন্তু রাজি হয়নি পরেশ। বলেছে যতই হোক তুমি ভদ্রবাড়ির বউ, দাদা অবস্থাপন্ন, তার ছেলেরা লায়েক, সেখানে তোমার রান্না করার কাজ নেওয়া কি ঠিক? রেগে ফোঁস করেই উঠেছিল সুরমা সে কথা শুনে। ওরা কি আমাদের সংসার চালাতে আসছে? তা নাই বা এলো, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ কখনো লোকের বাড়ি কাজ করেনি। তবে কি পেটে গামছা বেঁধে থাকবে? শুনে মাথা নিচু করে বসে থেকেছে পরেশ। রিটায়ার পরে যে টাকা পেয়েছিল তার অর্ধেক গেছে দিনেশের চিকিৎসাতে। ছাদ দিয়ে টপ টপ জল পড়ত, কিছু গেছে ছাদ মেরামত করতে। এছাড়া নিত্যদিনের খরচ তো আছেই। হাতে তখন অল্প কটা টাকা, তাতেই মাস চলে না। পরেশ তখন বড় বাজারে এক দোকানে হিসেব লেখার কাজ নিল। বয়সে ঝুঁকে গেছে, তবু রোজ যেত কোন্নগর থেকে বড় বাজার। একটা টিফিন বাক্সে করে ভাতে জল ঢেলে নিয়ে যেত, সঙ্গে একদলা আলু সেদ্ধ। মোটামুটি চলে যাচ্ছিল, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কি করার। বড় বাজার থেকে ফেরার পথে পা ভেঙে বসে রইল 2 মাস। এখনও হাড় জোড়েনি। ডাক্তার অপারেশন করতে বলেছিল, হয়নি। টাকা কোথায়? পা টেনে টেনে কোনো রকমে এঘর ওঘর করছে। এদিকে হাতে টাকা নেই, ভাঁড়ারে চাল নেই। একটা কিছুতে এবার সুরমাকেই করতে হবে। সেদিন রোষে বলেছিল ঠিকই লোকের বাড়ি রান্না করার কথা, কিন্তু এখন নিজেই কেমন যেন অস্বস্তি হচ্ছে। ভদ্রবাড়ির বউ, অভাবী ঠিকই, তবু ভদ্র শিক্ষিত। এই বয়সে কেউ চাকরি দেবে না, কিন্তু রান্নার কাজ আর কার কাছেই বা বলতে যাবে? পাড়ায় কেমন যেন লাগে। কি ভাববে মানুষ? হয়তো মুখের উপর না বলে দেবে। দরজায় কড়া নাড়া শব্দে সুরমার চিন্তায় ছেদ পড়ল। দরজা খুলে দাঁড়িয়েছে। সুমন একটা প্লাস্টিকের থলে ধরিয়ে দিল। এতে চাল ডাল আছে, পেঁয়াজ এনেছি, খিচুড়ি বসিয়ে দাও। তুই এসব, ভিতরে আয়। সুমন ঘামে জবজবে ঘরের কোণের একটা চেয়ারে এসে বসল। আজ রাতে মনে হয় ঢালবে, যা গরম পড়েছে। তুই কি হসপিটাল থেকে ফিরছিস? হ্যাঁ, 1 গ্লাস জল দেবে? সুরমা রান্নাঘরের দিকে গেল। সুমন মেজজয়ের ছেলে, পরেশের মেজদার 1 মেয়ে 1 ছেলে। সুমন ছোট, হসপিটালের প্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করে। মাইনেপত্র যা পায় তাতে নিজের মা বাবা বউ 2 মেয়েকে চালিয়ে উপরে সাহায্য করা ওর পক্ষে কষ্টের, তাও করে। সুমনের মনটা বড়, যখন যতটুকু পারে সাহায্য করে। আজ যেমন এনেছে, এরকম এর আগেও এনেছে চাল ডাল বিস্কুট, কখনো দিনেশের জন্য হরলিক্স। জলের গ্লাসটা এগিয়ে দিল সুরমা। তুই এসব আনলি, কেমন যে খারাপ লাগে। কতদিন ভাত চড়াওনি আগে বলো তো? অফিস ফেরত মন্টুর দোকানে গিয়েছিলাম ছোলা ভাজা কিনতে। মন্টু বলল তোমার কাকিমা তো দোকানে এসে কিছুই না কিনে চলে গেল। তখনই বুঝেছি। সুমন জলের গ্লাসে চুমুক দিল। তেষ্টা মেটে পরিতৃপ্ত ধ্বনি বের করলো গলা দিয়ে। বলি কাকিমা,
এভাবে কি করে চলবে? কাকার তো বয়স হয়েছে, তার উপর পায়ের যা হাল হলো, আর কিছু করতে পারবে বলে মনে হয় না। তুমি একবার তমালদার কাছে যাও না, ও একাই তোমার সংসার টেনে দিতে পারবে। প্রচুর মালদার লোক, নিজের বিজনেস, আজ ফ্ল্যাট কিনছে তো পরশু গাড়ি। মধুবৌদু তো হিরে ছাড়া কিছুই পড়ে না। তমালদাকে বলো মাস গেলে কিছু টাকা দিতে। মানুষ ওপরে উঠে গেলে গরিব পরিজনদের জন্য কত কি করে। কিন্তু তমাল তো শুনেছি মুম্বাইতে থাকে। বর্দা বর্দি গত হওয়ার অনেক আগেই তো তমাল মুম্বাইতে, আর অরুণ স্পেনে। জলের গ্লাসটা মাটিতে রেখে সুমন মাথা দোলালো। ওদের বাড়িটা গেল বছর ওরা বিক্রি করলো, তারপরে এই সল্ট লেকে একটা ফ্ল্যাট কিনেছে তমালদা। আমি গিয়ে দেখা করে এসেছি। অরুণদা স্পেনেই আছে, তমালদাও মুম্বাইতে, কিন্তু এই সল্ট লেকের ফ্ল্যাটে 6 মাস অন্তর আসে, কখনো 3 মাসেও আসে। এখন এখানেই আছে, তুমি কাল সকালেই যাও। কিন্তু তমাল কত টাকা দেবে রে সুমন? আমার যা দৈন্যদশা, ওর বউয়ের একটা নাক ছাবির যা দাম, তাতে তোমার মাস 3 চলে যাবে। আরে ওর পক্ষে মাসে 1000-10 দেওয়া কোনো ব্যাপারই না। সেখানে নয় 5,000ই দিক আপাতত। তোমার এই 62 বছর বয়সে এসে তুমি তো আর চাকরি করতে বেরোবে না। তুমি যাও, দেখা করে এসো। সুমন চলে যেতে খিচুড়ি চাপিয়ে দিল সুরমা। আগে তো পেট, তারপর চিন্তা। পেট শান্ত হতে রাতে শুয়ে শুয়ে ভাবছিল কি করবে। যাবে কি? কত বড় লোক তমাল, তার সামনে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে কি ভালো লাগে? কত বছর হতে চলল, কোনো দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই। ওর বিয়েতে গিয়েছিল সুরমা, তাও বহু বছর আগে। তখন এমন দৈন্যদশাও ছিল না। আর একেবারে ছেলেবেলাটা মনে আছে অল্প বিস্তর। সুরমা যখন নতুন বউ হয়ে এলো, তখন বোধহয় তমালের 10 কি 12 হবে। ছোটাছুটি লাফালাফি করে খেলতো। সুরমা কখনো সখনো ধরে বেঁধে স্নান করিয়েছেন, কখনো ভাত মেখে গরস করে খাইয়েছেন। তাও কালে ভাদ্রা যখন একসঙ্গে হয়েছে তখন। তারপর যখন তমাল বিয়ে করলো, বড় চাকরিতে ঢুকলো। বছরে একবার আসতো ওদের এই কন্যাগরের বাড়িতে। মাঝে মধ্যে গেছে তখন সুরমারাও। পরেশের মা তখন থাকতো ওদের কাছেই। অবস্থা ভালো ছিল, তাই ঠাকুরমাকে রাখতো ওরাই। হাবে ভাবে চালে চলনে তমালের তখন একটা বড়লোকই ভাব। কাঁধ ঝাঁকিয়ে কথা বলা, বাঁকা চোখে তাকানো, কেমন কেমন যেন ঠেকতো সুরমার। আজও মনে আছে, গরমের ছুটিতে এসেছে তমাল। ওর ছেলে বাবলু বসে বসে পুরো চকোলেটের কেক খাচ্ছে। স্বাস্থ্যও তো তার ভাল্লুকের মতন। ফোলা ফোলা গালের ভিতর নড়াচড়া করছে কেকের টুকরো। আর সেদিকে হাঁ হয়ে তাকিয়ে সুমনের বড় মেয়ে হিয়া। সুমনের বিয়েটা তাড়াতাড়ি হয়েছিল। এদিকে তমালের বউ মুখে এগিয়ে দিচ্ছে একের পর এক টুকরো। দেখে সুরমার শাশুড়ি বলেছিল, বৌমা, বাড়িতে আর একটা মেয়েও তো আছে, ওকেও তো দিতে পারতে। মধুমন্তী ঠোঁট উল্টো বলেছিল, আমার বাবলুর ভাগ করে খাওয়ার অভ্যাস নেই, এখন দিতে গেলেই চেঁচাবে। সুরমার শাশুড়ি বলেছিলেন, ভাগ করে খাওয়াটা শেখাতে হয় বৌমা, নইলে যে কোনোদিনও কাউকে কিছু দিতে শিখবে না। একলা ভোগ করার প্রবণতা চলে আসবে, তা কি ঠিক? উত্তরে মধুমন্তী কিছু বলেনি। তারপর পরেশের মা মারা যাওয়ার পর তেমন আর যাতায়াতও ছিল না ও বাড়িতে। মেজো যার ছেলে সুমনেই যা যেত আসতো আর টুকটাক খবর দিত। সেই তমাল কি সাহায্য করবে? তবে বড়লোক মানুষের সাহায্য করার একটা প্রবণতা থাকেই। ওরা তো দান করার মধ্যেই ফ্যাশন খোঁজে। সেখানে সুরমাকে দিলে তো ওদের দানটা জ্ঞাতির মধ্যেই থাকবে। সে ভেবেও কি কিছু দেবে না? দিক চাই না দিক, সুরমা চাইতে দোষ কি? আর না চেয়ে অন্য কোনো উপায়ই বা কি আছে সুরমার? তাই সকাল সকালই বেরিয়ে পড়ল সল্ট লেকে। সুমন ঠিকানা দিয়ে গেছে, সঙ্গে যাতায়াতের টাকা। হলদে রোদ যখন চাঁচা ছোলা নজরে তাকিয়ে, গায়ের ঘামের বীজ বীজ, বাতাসে পেট্রোলের গন্ধ, তখন অতি সংকোচে সামান্য একটা নেতানো ছাপা শাড়িতে সুরমা দাঁড়িয়ে একটা ঘাড় উঁচু করে দেখার মতো বিল্ডিংয়ের সামনে। এগুলোকে আজকাল বলে টাওয়ার। ঢুকে একটা খুপড়ি মতন কেয়ারটেকারের চেম্বারে বলতে হলো তমাল সেনগুপ্তের নাম। কেয়ারটেকার ফোনে যোগাযোগ করলো সুরমার বলা নামের ঠিকানায়। সে জানতে চাইল সুরমার পরিচয়। সুরমা বলল। তারপর অনুমতি মিলল ঢোকার। লিফটম্যান দাঁড়িয়েছিল উর্দি পরে, বোতাম টিপে সুরুত করে পৌঁছে দিল 11 তলায়। লিফট যেখানে থামল তার উল্টো দিকে চকচকে কাঠের দরজার সামনে মোটা লাল রঙের পাপোশ রাখা। দরজায় স্বর্ণাক্ষরে রেখা তমাল সেনগুপ্ত। দরজার পাশে বেলটা টিপল সুরমা।
দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরের তীব্র চিৎকার ঝাঁপিয়ে এলো। এলোমেলোভাবে ডেকে চলেছে সে। দরজা খুলেছে তমালি, শর্টস পরা, গায়ে হাউস কোট, কিন্তু বেল্ট খোলা, তাই ঝুলে পড়া বুক আর ফুলে ওঠা পেট উন্মুক্ত। চুল ছাঁটাই করা ঘাসের মতন, মুখি মারছে সাদা কালো রেখারা। দরজা ছেড়ে সরে দাঁড়ালো তমাল। এসো এসো, ভেতরে এসো। এসি বাড়ি, মেঝেতে নিজের মুখ দেখা যায়। ঘরের ভিতরে পেতলের টবে সাজানো বড় বড় শৌখিন গাছ। দেওয়াল জোড়া অ্যাকোরিয়ামে সাঁতরে চলেছে নীল লাল মাছ। সুরমা ও ছেঁড়ার চটিটা বাইরে ছাড়তে যাচ্ছিল। তমাল বলল, ভেতরে রাখো। সেই তো, অমন ছেঁড়া জুতোই ঝকঝকে দরজার বাইরে কি মানায়? নিজেকেই যে বড্ড বেমানান লাগছে এত শৌখিনতার মাঝে। এসির এত ঠান্ডার তো অভ্যাস নেই, তাই শীত করছিল সুরমার। শাড়ির আঁচলটা গায়ে টেনে নিল ভালো করে। নরম জালজেলে শাড়ি। এখন মনে হচ্ছে পাড়ার সুস্মিতার কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিলে ভালো হতো। ববকাট চুলের মধুমন্তী এসে বসলো সোফায়। মাখা ময়দার মতন শরীরটা, থপ করে এসে যেন সোফায় পড়ল। কোনো গরম নেই, একটা দলা। সুরমার চোখটা গিয়ে পড়ল ওর নাক ছাবিতে। চিকচিক করছে। এইটাই বোধহয় বলেছিল সুমন। সুরমার 3 মাসের খরচ। কাকিমা, তুমি হঠাৎ? অলস গলায় প্রশ্ন করল মধুমন্তী। পাশে বসা তমাল পায়ের উপর পা চড়িয়ে নাচাচ্ছে, মুখ গম্ভীর। গায়ের আঁচলটা আর একটু টেনে সুরমা বলল, এসেছিলাম একটু দরকারি, মানে। ওদের দুজনের মুখের দিকে তাকালো সুরমা। তমাল গম্ভীর, মধুমন্তী যেন বিরক্ত। এখনও কি বলবে সুরমা ও টাকার জন্য এসেছে? কিন্তু দিনেশটা না খেতে পেলে যে মুখে বলতেও পারে না। তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। দিনেশের বাবা এ বয়সে কোথায় যাবে রোজগারে? সুরমাই বা কী করবেন? কার বাড়ি যাবেন ঝিগিরি করতে? বলে ফেলল সুরমা, টাকার জন্য এসেছিলাম তমাল। বড় কষ্টে আছি। আমাকে আমাকে যদি কিছু দিয়ে সাহায্য। কত দিতে হবে? তমাল গম্ভীরভাবে বলল। সুরমা ঢোক গিলল। কত দিবি? এই ধর, মানে তোর যেমন সুবিধে হয়। 1000? 1000? আমি যে তোর কাছে বড় আশায় এসেছিলাম তমাল। আগেই তো জানতে চাইলাম কত চাই। তোর কাকা গত 3 মাস ধরে শয্যাশায়ী। এরপরেও কাজে যেতে পারবে বলে মনে হয় না। দিনেশটা তো জানিস কি অবস্থা। আমি একা। তমাল তো দান ধ্যান প্রচুর করে, পাশ থেকে বলল মধুমন্তী। এই তো কিছুদিন আগে একটা বৃদ্ধাশ্রমে 10,000 টাকা ডোনেট করেছে। তা তুমি বলো, তোমার কত লাগবে? আহা! তমাল হাত তুলে বিরক্ত হয়ে থামালো মধুমন্তীকে। যা বোঝো না তা বলো কেন? সুরমার দিকে ফিরে তমাল বলল, দেখো কাকিমা, তোমাদের 3টে প্রাণীর দায়িত্ব আমার পক্ষে তো নেওয়া সম্ভব নয়। তোমাকে আমি 1002 দিতে পারি, এর বেশি কিন্তু আশা করো না। সুরমা মাথা নিচু করে রইলেন। এই চাপা কিছু হয় কিনা দেখো না, তমাল বলল মধুমন্তীকে। কি আশ্চর্য, রমালার মা তো জানো ছুটিতে, আমি এখন। মধুমন্তী ঝেঁঝে উঠল। না না থাক, বলল সুরমা, আমি বরং উঠি। যাবে? ও দাঁড়াও। তমাল পাশে বসা মধুমন্তীর দিকে তাকালো। এই তোমার কাছে 2টো 500 হবে? আমি? আঁতকে উঠল মধুমন্তী। আহো, দাও না, পরে দিয়ে দেব। তুমি কি বলো তো? থাক, বেশ জোরেই বলল সুরমা। আমি তোদের কাছে ভিক্ষা চাইতে আসিনি রে তমাল। তোর মেজো কাকার ছেলে সুমন। সুমন বলল, কাকিমা তমালদার কাছে যাও, ও অনেক টাকার মালিক, ও নিশ্চয়ই নিজের পরিজনদের দুরবস্থায় পাশে এসে দাঁড়াবে। আমরা একই পরিবারের লোক কি না? কিন্তু এখানে এসে দেখলাম তোর মতন গরিব এই ধরাতলে দ্বিতীয়টি নেই। মা কাকিমাকে দেখে যে সম্মানে প্রণাম করতে হয় তার জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছিস তুই, আর আমাকে তুই করবি সাহায্য? তোর তো সেই অওকাতও নেই, বুঝলি, তোর সেই ক্ষমতা নেই। তুই একটা হতদরিদ্র। ব্যাস। মেঘ গর্জন স্বরে তমাল দাবড়ে উঠল। আমার বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছ? ধমক? হ্যাঁ, ঠিক বলেছিস, বড়রা ছোটদের ধমক দেয় ঠিকই, কিন্তু তা মানুষের ক্ষেত্রে হয়, অমানুষের ক্ষেত্রে নয়। ছেলেবেলার কথা নয় সব ভুলেই গেছিস, অন্তত মানবিকতার কথাটা মাথায় রাখতিস। যার বাড়িতে পঙ্গু একটা জোয়ান ছেলে আর অসুস্থ বৃদ্ধ পড়ে, সে বাড়ির মহিলা কতটা অসহায় হলে কারোর কাছে টাকা চাইতে ছুটে আসতে পারে। সুরমার শেষের কথাগুলো বলতে গলা বুজে আসছিল।
চোখ জ্বালা করছিল। আঁচলের খুঁটে চোখের জল মুছে সুরমা বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে। পিছনে তমালের চিৎকার ছুটে ছুটে আসছে, খেতে পায় না অথচ তেজ আছে। বলি অতই যখন তেজ, তখন লোকের কাছে হাত পাতা কেন? তুমি তো আবার চা সাজছিলে। আরে যত সব উটকো লোক, মাথাটা গরম করে দিল। কথাগুলো হামলা করে চলেছে ইট পাটকেল ছোড়ার মতন। অবিরাম বর্ষণ হচ্ছে। সুরমা নিরস্ত্র, এখনও ছুটে ছুটে আসছে বাঁকুড়া তেড়ে ফুঁড়ে। সুরমা কাঠের চৌকির উপর ছেঁড়া চাদরে শুয়ে। সুমন যা চাল দিয়েছিল তাতে আজ হয়ে যাবে 3 জনের। কিন্তু কাল? এক এক সময় মনে হয় দিনেশের গলা টিপে মেরে পরেশা নিজে বিষ খেয়ে নেয়। রাত ঘনা হলে ভাবনাটা রোজই ভারী হয়ে মাথার উপর বিছিয়ে যায়। কিন্তু সুরমা পারে কই? তবে এবার দরজায় ঠক ঠক শব্দ হতে সুরমা উঠে বসলেন। রাত 8টা হবে। তবে কি সুমন এলো? বিছানা থেকে নেমে দরজা খুলেছেন। দরজার ওপাশে সুমন দাঁড়িয়ে, সঙ্গে একটা লোক, কালো মোটা বেঁটে, মাথায় টাক। ইনি কাবুল দস্তিদার। সুমন পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বলল। দরজা ছেড়ে দাঁড়ালো সুরমা। সুমনটা কাকে ধরে আনলো কে জানে। ছেলেটা পারেও। তবু তো কেউ আছে যে ভাবে বয়স্ক কাকা কাকিমার কথা। কি স্বার্থ আছে ওর? তবু ভাবে। গোলগাল চেহারার মাজা রঙের সুমনের দিকে তাকিয়ে দেখছিলেন সুরমা। ছেলেটার মুখময় মায়া। ভালো আছে সংসারে। সুমন হাসছে। এবার পায়ের উপর পা তুলে দিন কাটাবার টাইম এলো কাকিমা। পায়ের উপর পা তুলেই তো আছি রে। কাজটা আর কি আছে আমার? কাজের আর দরকার নেই। এবার মাল গুনবে মাল। মানে? সুরমা ভুরু কোঁচকালেন। কাবুলদা হলেন প্রমোটার। তোমাদের বাড়ির ওপাশে আর একটা বড় পুরনো বাড়ি রয়েছে, একেবারে ঝড়ে পড়ার দশা। জমি তেমন নেই, এই 2 কাঠা মতন। এদিকে তোমাদেরটাও ওই রকম 2.25 কাঠা মতন হবে। তা উনি বলছেন 2টো বাড়ি পেলে মোটামুটি 4 কাঠার উপর একটা বড় ফ্ল্যাট তোলা যাবে। তোমরা 2 বেডরুম একটা ফ্ল্যাট পাবে, সঙ্গে ক্যাশ। কাবুলদা আমাদের হসপিটালের মেডিকেল স্টোরের ইনচার্জ, শ্যামলদার নিজের বড়দা। খুব ভালো মানুষ। তোমার কোনো অসুবিধা হবে না। আমার সঙ্গে কথায় কথায় এই বাড়ির ব্যাপারটা বেরিয়ে এলো। কাবুলদা তো বলছিল ওই বাড়িতে হাতেই দেবেন না, ওইটুকু জমিতে কি হবে। ওইদিকে ও বাড়ির মালিকও খুব ধরেছে। তখন আমি এই প্রস্তাবটা পারলাম। কি ঠিক আছে তো? সুরমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। বুক কাঁপছে, শরীর জুড়ে যেন তুফান নামলো। তোর ভালো হবে রে সুমন। আর একটা কথা। সুমন হাসছে। কি? তমালদার মাথায় তো বাজ পড়েছে। মানে? একটু আগে আমায় ফোন করেছিল। বলল তুমি গিয়েছিলে, কিন্তু কথা কাটাকাটি হয় চলে এসেছো। তোমাকে যেন আমি একবার ওদের ওখানে যেতে বলি। সে কি রে? ওরা তো আমাকে প্রায় দূর দূর করে দাঁড়িয়ে দিল। তাই নাকি? ও, তবে ধর্মের কল বাতাসে নড়ে। আমি ওর কথা কাটাকাটি ব্যাপারটাই কিছুটা আন্দাজ করেছিলাম। আমাদের কাকিমা তো তেমন লোক নয়, বিপদে পড়ে সাহায্য চাইতে গিয়ে কথা কাটাকাটি করবে। তা আমি ভাবলাম তোমাকে বলবো যাওয়ার কথা। তখন আমি হসপিটালে, হঠাৎ দেখি অরুণ ফোন করেছি। কি ব্যাপার? বলে কিনা সুমন একটা ভালো দেখে উকিল দেখ, দাদাকে পুলিশ ধরেছে। পুলিশ? শুনে আঁতকে উঠল সুরমা। সব নাকি কালো কারবারি। ভিজিলেন্সের লোক এসে ধরে নিয়ে গেছে। এখন সে গারদে। এদিকে আমার যখন ফোন করেছিল, মানে ওই দুপুরের দিকে, তখন নাকি বৌদি, মানে তমালদার বউ, বাথরুমে স্লিপ কেটে পড়ে হিপ বোন ফ্র্যাকচার হয়ে পড়ে। ওদের তখন ইমিডিয়েট একটা কাজের লোকের দরকার হয়ে পড়েছিল, তাই তোমার তলব করেছিল আর কি। তা এখন বোঝা অবস্থা। তমালদার জেলে, জামিন পাবে হয়তো, কিন্তু ঝুলে পড়লে তো একটা ঝামেলায়। এরপর সব প্রপার্টি তো গভর্নমেন্ট সিল করে দেবে। এদিকে বৌদির এখন কি অবস্থা? ভালো নার্সিংহোমে রেখে চিকিৎসা করাতে পারবে কিনা কে জানে। যাক, আজ উঠি। আমি কাবুলদাকে তোমাদের কথা বলেছি। কাবুলদা 1050 টাকা অ্যাডভান্স দিয়ে দেবে। তারপর ফ্ল্যাট বুক হয়ে গেলে পাবে পুরোটা। আমি কি অত বুঝবো সুমন? তুই যদি। হাত তুলে সুরমাকে থামালো সুমন। আছি, আজ চলি। আমাকে কি একবার ওখানে যেতে বলছিস তুই? যাবে? তা যেতেই পারো। মানুষের বিপদে কি আর বিচার করলে চলে? সুমন চলে গেল। সুরমা দিনেশের বিছানার কাছে এসে বসেছে। আঁচল দিয়ে ছেলের মুখ বেয়ে গড়িয়ে পড়া লালা মুছে দিল। অসহায় মানুষের নিরুপায়তার কথা সুরমার মতন আর কে বোঝে? সুমনটা তো ধর্ম ছায়ার মতন ঘুরঘুর করে সব সময় মনে করিয়ে দেয়
কর্ম আর ধর্মের ব্যালেন্সের কথা। ও হয়তো চিরটাকাল অমনই থাকবে, ভালো মানুষেরা যেমন হয়। আর সুরমাও কাল যাবে তমালদের বাড়িতে। দরকারে যখন হাত পাততে গিয়েছিল তখন বিপদে ওদের মাথায় হাত রাখতে যাবে না। এখন সুরমার সময় বদলাচ্ছে হয়তো, কিন্তু সময় বদলানোর সঙ্গে কি আর মানুষ বদলালে চলে? তবে যে সুরমাকেও তমাল হয়ে যেতে হয়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।